ভালোবাসা এমন কিছু নয় যা আপনি খুঁজে পান। ভালোবাসা এমন একটি বিষয় যা আপনাকে খুঁজে পায়। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করব। আমাদের বিষয় হচ্ছে ভৌতবিজ্ঞান। আজকে আমরা মডেল 6 নিয়ে শুরু করতে চলেছি। তো মডেল 1 থেকে 5 পর্যন্ত আগে করেছিলাম। তো তারপর আমরা কিছু অনুশীলনীমূলক কোশ্চেন করেছিলাম। যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আর আজকে আমরা আবারও পুনরায় মডেল 6 নিয়ে চলে এসেছি। আজকের এই ক্লাসটিতে মডেল 6-এ অল কোশ্চেন মানে গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার আমরা দেখে নেব। আর যারা আজকের ক্লাসে নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি এবং ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটা করে ক্লাস পেয়ে যাবে। আর এই ক্লাসের মধ্যে যে পিডিএফটি নিয়ে আলোচনা হয়, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা প্রথম কোশ্চেনটিতে যাই। তো প্রথমত কোশ্চেন একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, তাই আমরা নতুন একটা পেজে তুলে ধরেছি। এখানে একটু দেখে নেব। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8.5, এনটিপিতে 17 গ্রাম ভরের ওই গ্যাসের আয়তন কত? তো আমাদের প্রশ্নের মধ্যে বাষ্প ঘনত্ব ডি সমান 8.5 দিয়েছে। তাহলে এখান থেকে আমরা বাষ্প ঘনত্বের একটা সূত্র জানি যে এম সমান 2 ইন্টু ডি। তো এখান থেকে আমরা এম এর মানটা পেতে পারি। তাহলে 2 ইন্টু ডি এর মানটা বসিয়ে দিলাম 8.5। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 17। ওকে, তাহলে গ্যাসটির আণবিক ভর হয়ে গেল 17। এবার আমরা থিওরিতে জেনেছি যে এসটিপিতে যে গ্যাসের আণবিক ভরে আয়তন হয়ে থাকে 22.4 লিটার। এখানে আণবিক ভর তাহলে 17 গ্রাম। আমরা তাহলে বলতে পারি এসটিপিতে 17 গ্রাম গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এখানে বলেছে আমাদের এনটিপিতে 17 গ্রাম ভরের ওই গ্যাসের আয়তন কত। তো এসটিপি বা এনটিপি একই ব্যাপার। তাহলে আমাদের সেটাই নির্ণয় হয়েছে যে এনটিপিতে 17 গ্রাম গ্যাসের আয়তন 22.4 লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে 22.4 লিটার অপশানটি মার্ক করে নেব। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে তাপ পরিবহন হয় কিসের পার্থক্যের জন্য? সেটি হচ্ছে উষ্ণতার পার্থক্যের জন্য। পরবর্তী কোশ্চেন, বিওটি কোন রাশির পরিমাপে ব্যবহার করা হয়? সেটি হয়ে যাবে তড়িৎ শক্তি। পরবর্তী প্রশ্ন, যে বার্লো চক্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটি তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনটি? সেটা হয়ে যাবে NH4Cl। অ্যালুমিনিয়ামের আকরিকটির নাম কি? বক্সাইট। নেক্সট, লেড নাইট্রেট দ্রবণে H2S গ্যাস পাঠালে যে বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় সেটা কী রঙের হয়ে থাকবে? কালো। আমরা গ্রুপ এ কমপ্লিট করে ফেলেছি, গ্রুপ বিতে যাচ্ছি। গ্রুপ বির প্রথম কোশ্চেন বলেছে এসটিপিতে 4 গ্রাম H2, 28 গ্রাম N2 ও 44 গ্রাম CO2 এদের মধ্যে কোনটির আয়তন বেশি? তো এটি একটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন, তাই আমরা নতুন একটা পেজে তুলে ধরেছি। এখানে আমরা একটু দেখে নেব। এসটিপিতে
4 গ্রাম H2, 28 গ্রাম N2 ও 44 গ্রাম CO2 এর মধ্যে কোনটির আয়তন বেশি? তো আমরা একটি একটি করে নির্ণয় করব, প্রত্যেকের আয়তন দেখব। যে H2 এর আণবিক ভর হয়ে থাকে, আণবিক ভর এইচের জন্য 1 আর দুটি এইচ রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 2 একে 2। আমরা এখানে বলতে পারি 2 গ্রাম H2-তে H2 এর আয়তন 22.4 লিটার। তাহলে 4 গ্রাম H2 এর আয়তন হয়ে যাবে 22.4/2, এদিকে 4, তাহলে 2 2 4 হয়ে গেল। এদিকে আমরা গুণ করলে পেয়ে যাব 44.8 এত লিটার। নেক্সট পরবর্তী অপশানটি বলেছে যে 28 গ্রাম N2। তাহলে এখানে করি 28 গ্রাম N2। তো N2 এর আণবিক ভর N এর জন্য 14 হয়, আর দুটি N রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 14 দুগুণে 28। তাহলে আমরা বলতে পারি 28 গ্রাম N2 এর আয়তন 22.4 লিটার। আর প্রশ্নের মধ্যেও 28 গ্রাম চেয়েছে, আমাদের নির্ণয় হয়ে গেল 22.4। ওরই সঙ্গে পরবর্তী অপশান ছিল 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড CO2। তাহলে CO2 এর আণবিক ভর কার্বনের জন্য 12, অক্সিজেনের হয়ে থাকে 16, তার সঙ্গে দুটি রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। ওকে, তাহলে 12 + 16 দুগুণে 32, পেয়ে গেলাম 44। তাহলে বলতে পারি 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে 22.4, এদিকেও 22.4, কিন্তু আমরা এই অপশানটিকে দেখছি 44.8। তাহলে আমাদের সব থেকে বেশি হয়ে যাচ্ছে 4 গ্রাম H2 এর আয়তন সব থেকে বেশি, তাহলে সঠিক অ্যান্সারটি হয়ে গেল 4 গ্রাম। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে 2 মোল NO থেকে প্রাপ্ত NO2 এর STP-তে আয়তন কত? তো আমরা এটাও একটু ক্যালকুলেশন করে দেখে নেব। 2 মোল NO থেকে প্রাপ্ত NO2 এর STP-তে আয়তন কত? এখানে বলেছে NO থেকে প্রাপ্ত মানে পাওয়া গিয়েছে NO2, তাহলে যদি NO যদি 2 মোল হয় এদিকে, তাহলে কি হয়ে যাবে? এখন আমরা যদি এই ব্যাপারটিকে একটা সমীকরণের আকারে লিখতে চাই, তাহলে আমরা এটিকে করতে পারি, 1 মিনিট, যে NO ছিল তার সঙ্গে O2 যোগ করা হয়েছে, মানে O2 প্রশ্নের মধ্যে বলেনি, তো এই যে বিক্রিয়াটি বলেছে এই বিক্রিয়াটিকে করবার জন্য আমাদের অক্সিজেনকে যোগ করতেই হবে, আর এখান থেকে আমরা N2 পেয়েছি, তার সঙ্গে অক্সিজেন থাকবে। ওকে, এবার এই বিক্রিয়াটা এখানে বলেছে 2 মোল NO, তাহলে 2 মোল আমরা NOর সামনে 2 দিয়েছি তাই 2 মোল হয়েছে। এবার এই বিক্রিয়াটিকে ব্যালেন্স করবার জন্য আমরা এখানে 2 দিলাম, এদিকেও 2 দিলাম। এবারে দেখো আমাদের বিক্রিয়াটি ব্যালেন্স হয়ে গিয়েছে। তাহলে আমাদের প্রথমে ছিল যে NO2, এটা প্রথমে ছিল, এবারে এই NO থেকে পেয়েছি আমরা 2NO2, তাহলে এই যে NO2 এর আণবিক ভরটা কি? যে এর আণবিক ভর নাইট্রোজেনের 14 প্লাস অক্সিজেনের হয়ে থাকবে 16, দুটি রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে এটি পাচ্ছি
14 প্লাস 16 দুগুণে 32, 4 46। ওকে, তাহলে আমরা বলতে পারি যে 46 গ্রাম NO2 আয়তন 22.4। এবার এই 2NO মানে 2 মোলের জন্য আমরা পাচ্ছি কি 2NO2। তাহলে এবার 2NO2 আণবিক ভর কত হবে? 2NO2 আণবিক ভর, যেখানে 2 আর NO2 তো আমরা নির্ণয় করেইছি, যেখানে আমরা গুণ করে দিই যে এত। আচ্ছা, আমরা এটাই রেখে দিই। তাহলে 2 × 46 এত গ্রাম NO2 আয়তন হয়ে যাবে 22.4 বাই 46 ইন্টু 2 × 46। 46 কেটে গেল, তাহলে 22.4কে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 44.8 এত লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি। বলছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? ডাব্লু, এম ইনভার্স, কে ইনভার্স, এটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, কঠিন ও গ্যাসের তাপীয় প্রসারণের একটি পার্থক্য লেখো। তো এই প্রশ্নটির অ্যান্সার আমরা পাশেই তুলে দিয়েছি, তোমরা দেখে নিও এই কঠিনের প্রসারণ এবং গ্যাসের প্রসারণ। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? যেটা 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, বা একেই 1কে 273 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব 0.00366। ওকে, এটাও লেখা যায়। নেক্সট পরবর্তী প্রশ্ন একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। একটি 4 ওহম রোধের তারকে সমান দুভাগ করে শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? তো ধরি একটা 4 ওহম রোধ, ওকে, একে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রথম ভাগ আর একটি সেকেন্ড ভাগ। তাহলে প্রথম ভাগটি হয়ে যাচ্ছে 2 ওহম, দ্বিতীয় ভাগটি হয়ে যাচ্ছে 2 ওহম। একে এবার সমান্তরাল শ্রেণীতে যোগ করলাম, সমান্তরাল বলছি সরি, এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে শ্রেণী সমবায়ে, তাহলে শ্রেণীতে যোগ করলাম। প্রথমটা হয়ে গেল R1, দ্বিতীয়টা হয়ে গেল R2। আমরা শ্রেণী সমবায়ের জন্য জানি R সমান R1 প্লাস R2, তাহলে R1 2, এদিকে R2 হচ্ছে 2, তাহলে 4 ওহম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে তড়িৎ বিভবের এসআই একক কি? সেটা হচ্ছে ভোল্ট। নেক্সট, একটি পদার্থের নাম লেখো যেটি ওহমের সূত্র মেনে চলে না। সিলিকন, জার্মেনিয়াম। নেক্সট, একটি লোহার চামচকে নিকেলের প্রলেপ দিতে অ্যানোড রূপে কি ব্যবহার করবে? আমরা নিকেল ব্যবহার করব। OH মাইনাস ও Na প্লাসের মধ্যে কোনটি অ্যানোডে যুক্ত হবে? অ্যানোড মানেই আমরা জানি যে মাইনাস, যদি ক্যাথোড বলতো তাহলে Na হয়ে যেত, যেহেতু অ্যানোড বলেছে তাই OH মাইনাস। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে অনুঘটকের নাম লেখো। এই যে ভানাডিয়াম পেন্টক্সাইড, যেটা V2O5। সাইফান কি? সালফান। 100% অলিয়ামকেই সালফান বলা হয়ে থাকে। কোন বিজারণ পদ্ধতিতে আয়রন নিষ্কাশন করা হয় এবং সমীকরণ লেখো? কার্বন বিজারণ পদ্ধতিতে একটা সমীকরণ দেওয়া হচ্ছে যে FeO প্লাস Fe প্লাস CO। এর কিন্তু অনেকগুলো বিক্রিয়া রয়েছে, তার মধ্যে আমার যতটা সম্ভবত এই বিক্রিয়াটাই আমার সবই ভালো, সহজও রয়েছে তোমাদের জন্য এবং বুঝবারও সুবিধার্থ। ওকে,
না হলে আরেকটি লজিক বলে দিচ্ছি তোমাদের। আমরা আমরা এই বিক্রিয়াটিকে MO প্লাস সি সমান M প্লাস CO লিখতে পারি। এবারে এমটা কি, এর পরিবর্তে PB এবং ZN এছাড়াও FE এছাড়াও অনেক কিছু রয়েছে ইত্যাদি দিয়ে দিলাম। এই এর পরিবর্তে তোমরা PB ZN FE যা কিছু দিতে পারো, আর পুরোটাই একই থাকবে। আর আমি এখানে যে উদাহরণটি দিয়েছি কেবলমাত্র FE দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। ওকে, নেক্সট পরবর্তী আমরা কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, আমরা মোটামুটি গ্রুপ বি কমপ্লিট করে ফেলেছি এবং আমরা এখন গ্রুপ সির দিকে এগোচ্ছি। গ্রুপ সির প্রথম কোশ্চেন দেওয়া রয়েছে, বাড়ির তড়িৎ সংযোগ ব্যবস্থা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন? সেটা 4টে পয়েন্ট রয়েছে, খুব সুন্দরভাবে তোমরা দেখে নিও। নেক্সট পরবর্তী একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু তোমাদের দেখিয়ে দিই। একটি বৈদ্যুতিক বাতিতে 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিতে 110 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ ঘটবে? আমরা লিখতে পারি যে বাতিকে 220 ভোল্ট মেইন্সে যুক্ত করে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়। তাহলে বাতিকে 110 ভোল্ট মেইন্সে যুক্ত করলে কতটা অ্যাম্পিয়ার হবে? যে 2/120 ইন্টু 110, 0 0 কেটে গেল, 11 একে 11, 11 দুগুণে 22, 2 একে 2, তাহলে থাকলো 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়। আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে নাইট্রোলিম কি, এটি কিভাবে প্রস্তুত করা হয়? যে নাইট্রোলিম হচ্ছে এক প্রকার, বলছে ক্যালসিয়াম সায়ানাইড ও কার্বনেট ধূসর কঠিন মিশ্রণকে আমরা নাইট্রোলিম বলি। এটা হচ্ছে এক ধরনের সার। ওকে, আমরা কৃষি জমিতে ব্যবহার করে থাকি। নেক্সট, অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াগুলো লেখো। এই যে ক্যাথোড এবং অ্যানোডে কি কি উৎপন্ন হয় তা দিয়েছি। তো আমাদের এখানে বলেছে যে ক্যাথোড এবং অ্যালুমিনিয়ামের কেবলমাত্র বিক্রিয়া চাইছে, তো আমরা এখানে বিক্রিয়া দিয়েছি, তার সঙ্গে কিছু ভাষা দিয়ে দেওয়া রয়েছে। যদি তোমরা করতে চাও করতে পারো, না হলে প্রশ্নের মধ্যে কিন্তু এইটুকুই চেয়েছে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, দস্তার একটি আকরিকের নাম ও সংকেত লেখো। দস্তা মানে এখানে কপারের কথা বলা হয়েছে, সিইউ, তার কয়েকটা আকরিকের নাম, এই যে মেলাকাইন এবং তার সংকেতও রয়েছে। এই এতগুলো দিয়েছি, তোমাদের যেটা পছন্দ, যেটা তোমার সহজ বলে মনে হবে সেটাই তোমরা করবে। নেক্সট বলছে ডুরালুমিন কি, এর একটি ব্যবহার লেখো। তো ডুরামিলিন হচ্ছে এক প্রকারের সংকর ধাতু, যেখানে 95 ভাগ অ্যালুমিনিয়াম, 4 ভাগ কপার আর 0.5 ভাগ Mg মানে ম্যাগনেসিয়াম এবং 0.5 ভাগ হচ্ছে Mn দিয়ে তৈরি হয়ে থাকে। আর এর ব্যবহার কি, মুদ্রা, মূর্তি, থালা এবং বিভিন্ন ধরনের খেলার মেডেল এইসব তৈরির জন্য এই ডুরামিলিন ব্যবহার হয়। পরবর্তী প্রশ্ন, গ্রুপ ডির একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে। 1 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে? তো পটাশিয়াম ক্লোরেট, যার সংকেত হয়ে থাকে KClO3, একে উত্তপ্ত করলে কতটা অক্সিজেন পাওয়া যাবে? এই যে অক্সিজেন, এই অক্সিজেনের সাথে সাথে KClও উৎপন্ন হবে। এই হয়ে গেল আমাদের বিক্রিয়া। তো বিক্রিয়াটিকে ব্যালেন্স করবার জন্য KClO3 সামনে 2 দিলাম
এবং এদিকে KCl এর সামনে 2, এদিকে O2 এর সামনে 3 পুট করলাম। এখন আমাদের এই দুইজনকে নিয়ে কাজ করব, এই দুইজনের আণবিক ভর নির্ণয় করব। 2কে 2 দিয়ে দিলাম, K এর আণবিক ভর বলে দেওয়া রয়েছে 39, প্লাস Cl এর জন্য 35.5, প্লাস অক্সিজেনের জন্য 16, আর 3টে রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম। ওকে, তাহলে আমরা এখানে 239 প্লাস 35.5 প্লাস এদিকে 16 3-এ আমরা পেয়ে থাকি 48। ওকে, আর এটা যোগ করলে আমরা পাচ্ছি 2 ইন্টু 122.5, গুণ করলে আমরা পেয়ে যাব 245। এগুলোই কিন্তু সমান চিহ্ন দিও। নেক্সট এবারে 3O2 জন্য এদিকে 3 থাকছে, এদিকে অক্সিজেনের জন্য 16 ইন্টু 2, দুটি রয়েছে, 3 ইন্টু 16 দুগুণে 32, আর 32-এর সঙ্গে 3 গুণ করলে আমরা পেয়ে যাব 96। তো এই ব্যাপারটিকে আমরা একটু সামান্য একটা ভাষা দিয়ে লেখার চেষ্টা করছি, একটু তোমরা বোঝার চেষ্টা করবে যে 245 গ্রাম KClO3 থেকে 96 গ্রাম O2 উৎপন্ন হয়। প্রশ্নের মধ্যে 1 গ্রাম বলেছে, 1 গ্রাম KClO3 থেকে কতটা O2 পাওয়া যাবে? 96/245 ইন্টু 1, তো কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 0.39, এত গ্রাম O2 উৎপন্ন হয়। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন। 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে? তো সোডিয়াম হাইড্রোক্সাইড, যার সংকেত NaOH, একে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে প্রশমিত করতে হবে। সালফিউরিক অ্যাসিড H2SO4, এর সঙ্গে বিক্রিয়া করলে আমরা পেয়ে যাব Na2SO4 প্লাস 2H2O, আর এটা বিক্রিয়ার জন্য হচ্ছে ব্যালেন্সের জন্য সামনে 2 দিয়ে দিলাম। তো এবারে এই দুইজনের আমরা আণবিক ভর নির্ণয় করব। 2 সোডিয়াম মানে N এর জন্য 23 রয়েছে প্রশ্নেরই মধ্যে, 23 দিলাম। O এর জন্য 16, H এর 1। এখন 2 গুণিতক 23 প্লাস 16 প্লাস 1 করলে পেয়ে যাব 40, 40 দুগুণে 80। এদিকে H2SO4 এর আণবিক ভর নির্ণয় করব। H এর 1 দুটি রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস S এর 32 প্লাস অক্সিজেনের 16, 4টি রয়েছে তাই 4 দিলাম। তাহলে 2 একে 2 প্লাস 32 প্লাস 16 4-এ 64, যোগ করলে পেয়ে যাব 98। এবারে এইটিকে আমরা নতুন একটা পেজ একটু ভাষা দিয়ে লেখার চেষ্টা করছি যে 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 লাগে। তাহলে 40 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 বাই এদিকে 80 প্লাস এদিকে 40, আর 0 0 কেটে গেল, 4 দুগুণে 8, 2 দিয়ে দিলে 2 4-এ 8, 2 লং 18, তাহলে আমরা পেয়ে গেলাম 49 গ্রাম H2SO4 লাগবে। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার।
নেক্সট পরবর্তী কোশ্চেন, কোনো বর্তনীতে 2160 কুলম তড়িদাধান প্রবাহিত হতে 20 মিনিট সময় লাগছে, বর্তনীর প্রবাহ মাত্রা কত হবে? তো প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আগে একটু মার্ক করে নেব। এখানে 2160 কুলম তড়িদাধান বলেছে। তড়িদাধানকে আমরা কিউ দ্বারা চিহ্নিত করি, কিউ সমান 2160 এত কুলম। নেক্সট বলছে 20 মিনিট, তাহলে টি সমান 20 মিনিট। ওকে, এখন দুটো একককে সেম করতে হবে, তাই আমরা 20 মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যাচ্ছি। তার জন্য 20-র সঙ্গে 60 দিয়ে গুণ দিলাম, এত সেকেন্ড সমান 6 2 12, দুটো শূন্য, এত সেকেন্ড চলে এলো। এবারে আমরা জানি আচ্ছা, আরেকটা যে প্রবাহ মাত্রা আই সমান জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আই সমান আমরা জানি যে আই সমান কিউ বাই টি। কিউ এর মান 2160 আর এদিকে টি এর মান 1200। 0 0 কেটে গেল, 2 দিয়ে দিলে 2 6 12, 0, 2 1 2, 2 8 16 হয়ে যাচ্ছে, আর মাঝে একটা শূন্য দিয়েছি। আর এদিকে যদি আমরা দেখি যে 2 3 6, এদিকে 0, 2 5 10, 2 4 8, এদিকে দিলে 2 1 2, 2 5 10, 2 2 4, 2 7 14। আবার যদি একে 5 দিয়ে দিই, 5 দিয়ে বলছি, 3 দিলে 3 3 5 15, 3 লং 27। তো 9কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 1.8 এত অ্যাম্পিয়ার। আই এর মান আমাদের চেয়েছে, আই এর মান নির্ণয় হয়ে গেল। নেক্সট পরবর্তী কোশ্চেন যাব এখন, যে ফিউজ তারের প্রবেশের সময় কোন শক্তিতে এক মিনিট, একটা প্রশ্ন বলতে বলতে আরেকটাতে চলে গেছি, যে তড়িৎ চুম্বকীয় আবেশের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে যে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ। ওকে, তড়িৎ শক্তি। নেক্সট ওর সঙ্গে বলছে অথবাতে ফিউজ তারের রোধাঙ্ক গলনাঙ্ক কেমন হওয়া উচিত এবং কেন? এর যে উপরের অংশটি রয়েছে এটা তোমাদের এখানে জিজ্ঞাসা করেনি, তবুও দেওয়া রয়েছে, এটা বাদ দিয়ে দেবে। তো রোধাঙ্ক উচ্চমানের এবং গলনাঙ্ক কম হওয়া উচিত। কেন? যে ফিউজ তারের গলনাঙ্ক কম হওয়ায় একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত তড়িৎ প্রবাহ বহনে সক্ষম হয়। কোনো কারণে বৈদ্যুতিক লাইনে তড়িৎ প্রবাহ খুব বেড়ে গেলে বা শর্ট সার্কিট হলে ফিউজ তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা সীমা অতিক্রম করে, ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং সেই তাপে ফিউজ তার গলে গিয়ে ওই লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে, ফলে আগুন ধরে এই দুর্ঘটনা থেকে এই ফিউজ আমাদের বাড়িতে রক্ষা করে থাকে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু দেখে নেব। 2 ওহম, 3 ওহম এবং 6 ওহম রোধগুলিকে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে দুটি ক্ষেত্রে তুল্য রোধ দুটির অনুপাত নির্ণয় করো। তো আমরা প্রথমত শ্রেণী ব্যাপারটা দেখে নিচ্ছি। শ্রেণী ঠিক এরকম হয়ে থাকে, একটার পর একটা শ্রেণী যোগ থাকে। তো প্রথমটি বলেছে 2, তারপরে বলেছে 3, তারপরে বলেছে 6। তো প্রথমটা হয়ে যাবে R1, দ্বিতীয়টা R2, তৃতীয়টা R3। তাহলে আমরা জানি যে R সমান R1 প্লাস R2 প্লাস R3, তাহলে 2 প্লাস 3 প্লাস 6,
যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 11। এবারে শ্রেণী হয়ে গেল। সমান্তরালের জন্য সমান্তরাল কীরকম হয়? প্রথম রোধ হয়ে গেল, দ্বিতীয় রোধ এবং তৃতীয় রোধ, এটা R1 R2, এটা R3। ওকে, এখন আমরা এর সমীকরণ জানি সমান্তরালের জন্য, যে R1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে 1/R1 এর জন্য 2 প্লাস R2 এর জন্য 3 প্লাস R2 এর জন্য 3, R3 এর জন্য হয়ে গেল 6। তাহলে এটি ক্যালকুলেশন করলে নিচে 6 আসছে, তাহলে উপরে চলে যাচ্ছে 2 3 6, 3 2 6 হচ্ছে, তারপর 6 1 6 চলে যাচ্ছে। ওকে, তাহলে 3 2 5, এদিকে 1 6, তো 6/6, তাহলে কেটে গেলে 1 থাকছে। প্রশ্নের মধ্যে বলেছে যে এদের দুজনের অনুপাত কত। তাহলে অনুপাত নির্ণয়ের জন্য যে শ্রেণী টু সমান্তরাল, তাহলে শ্রেণীর 1 আর সমান্তরালের জন্য 1, আর এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে আদর্শ কোষের অভ্যন্তরীণ রোধ কীরূপ হয়ে থাকে? এটি হচ্ছে 0 হয়, অভ্যন্তরীণ রোধ 0 হয় আদর্শ কোষের জন্য। পরবর্তী কোশ্চেন, যে বার্নৌলির ঘূর্ণন ও ঘূর্ণনের অভিমুখ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? এটা বাদ দিয়ে দেবে। যে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ চুম্বকের শক্তি বাড়িয়ে দিলে চক্রের আবর্তন জোরে হয়। নেক্সট, তড়িৎ প্রবাহের অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখের মধ্যে যে কোনো একটি উল্টে দিলে চক্রটি পূর্বের বিপরীত দিকে ঘুরবে ও উভয়কে উল্টে দিলে চক্রটি একই দিকে ঘুরবে। এটি হয়ে গেল তাহলে অভিমুখের দিক পরিবর্তন। নেক্সট, চক্রের মধ্যে দিয়ে পরিবর্তী প্রবাহ হলে এটি ঘুরবে না। এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, যে তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? এই যে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো বললাম, প্রস্থচ্ছেদের বা দৈর্ঘ্যের ওপর হয়ে থাকে। পরবর্তী দেওয়া আছে যে উষ্ণতার পার্থক্যের ওপর। এই 3টি বিষয়ের ওপর নির্ভর করে এবং এখানে এই ব্যাখ্যা সহ পুরোটাই লিখতে হবে। নেক্সট বলছে পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 5.7 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝো এবং দ্বিধাতব পাতের প্রয়োজনীয়তা লেখো। ওটা আমরা পাশেই তুলে ধরেছি। যে পিতলের একটি টুকরোকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে ওই পিতলের একক আয়তনে 5.7 × 10⁻⁻5 অংশ বৃদ্ধি পায়। তারপরের প্রশ্নটি ছিল যে দ্বিধাতব পাতের ব্যবহার। দ্বিধাতব পাতকে বৈদ্যুতিক ইস্ত্রি, রেফ্রিজারেটর এইসব যন্ত্রপাতিতে ব্যবহার করে থাকি, বা এখানে স্বয়ংক্রিয় সুইচ হিসাবে আমরা ব্যবহার করি। পরবর্তী প্রশ্ন যাচ্ছি, যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কী কী পরিবর্তন হয় এবং বিক্রিয়া সহ লেখো। তো কী পরিবর্তন হবে সেটা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে বিক্রিয়াটা একটু কেটে গিয়েছে, তো আমি পরবর্তী পেজে তুলে দিচ্ছি। তো ক্যাথোডের জন্য বিক্রিয়াটি হয়ে থাকবে, 1 মিনিট, ক্যাথোডের জন্য Cu2 প্লাস 2E সমান, যেখানে Cu আসছে, আর অ্যানোড হিসাবে Cu, এখানে দুটো ইলেকট্রন নির্গত হবে
তাই CUর মাথাতে 2+। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন এখন যাব যে ইউরিয়ার শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ায় শ্রমিত সমীকরণ সহ লেখো। এখানে শিল্প উৎপাদন করার জন্য যেসব রাসায়নিক পদার্থগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া প্রয়োজন, যেখানে অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত করে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হবে এবং ওই অ্যামোনিয়াম কার্বামেটের সঙ্গে পরবর্তীতে বিয়োজিত হয়ে ইউরিয়া তৈরি হবে। তাহলে এই দুটি হচ্ছে রাসায়নিক পদার্থ এবং এখানকার বিক্রিয়াগুলো হচ্ছে এই যে বিক্রিয়াগুলো তুলে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও। ওকে, তাহলে আজকে আমাদের বিষয়ে মোটামুটি যা ছিল সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর এছাড়াও যদি কারো কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, বা এছাড়াও তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে 24 ঘন্টা চ্যানেল খোলা রয়েছে, তোমরা যখন খুশি তোমাদের মনের ভাবটি প্রকাশ করতে পারো। ওকে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত রাখছি। পরবর্তী ক্লাসে আবারও কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।